প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব এবং এই সময়ের অত্যন্ত আলোচিত টকশো ব্যক্তিত্ব ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে ইনকিলাব ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনি এই সময়ের অন্যতম তরুণ মেধাবী রাজনীতিবিদ এবং আমরা যাকে প্রায় প্রতিদিনই টকশোতে দেখি। আমার একটি প্রশ্ন জানার আগ্রহ আছে, আপনি যখন রাজনীতিতে আসার আগ্রহ করলেন, এবি পার্টি কেন বেছে নিলেন? বাংলাদেশে তো আরও অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে বা আরও অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, এবি পার্টির মধ্য দিয়ে শুরু করলেন কেন? দেখেন, এবি পার্টি আসলে বেছে নেই, এবি পার্টি আসলে আমরা করেছি। আমরা যখন ইংল্যান্ডে পড়তে যাই, ওই সময় পড়তে যাওয়ার মধ্য দিয়ে যেটা এসছে, একটা তো হচ্ছে যে আমরা তো মধ্যবিত্ত ঘরের সন্তান, খুবই টানাপোড়েনের মধ্যবিত্ত যাকে বলি আর কি, যেটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি যে বাবা বড় চাকরি করতেন কিন্তু সৎ মানুষ ছিলেন বলে আপনার মাসের 13, 14, 15 তারিখের পরে আর সংসারে টাকা থাকতো না, দোকানপাটে বাকি পড়ে যেত। তো অবভিয়াসলি অনেকের আবার জানার আগ্রহ আছে যে আপনার বাবা এত টানাপোড়েনের মানুষ, তো আপনি আবার পড়তে গেলেন কিভাবে বিদেশে। তো ওই অংশটা আসলে তো যেহেতু কখনো কেউ স্পেসিফিকলি জিজ্ঞেস করে নাই, বলাও হয় নাই, পড়তে গেছি আসলে কর্য করে। প্রথমবার ভিসা রিফিউজও হয়েছে আমার মনে আছে, ইংল্যান্ডের ভিসা। দ্বিতীয়বার ভিসা পেয়েছি। তো আমার তখন ওই হলবর্ন কলেজের যে ইয়ারে ভর্তি হইলাম, সেখানে টিউশন ফিস দিতে হইলো প্রায় 3,500 পাউন্ডের মতো, বিমান ভাড়া, কিছু হাত খরচ, এগুলো সব কিছু মিলে আমাদেরকে 5.5 লক্ষ টাকা কর্য করতে হয়েছে। পুরো টাকাটা যে বিদেশে গেছি আমি কর্য করে গেছি। এবং আমি তখন 130 পাউন্ড নিয়ে, ক্যাশ টাকা নিয়ে আমি ইংল্যান্ডে গেছি। 3 দিন পরে চাকরি পেয়েছি, 1 সপ্তাহ পরে 1 সপ্তাহের বেতন পেয়েছি। 1 সপ্তাহের বেতন পাওয়ার পরে ওই 130 পাউন্ডের 100 পাউন্ড ছিল আমার হাতে, ওই টাকাটা আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। কারণ হচ্ছে কর্জের টাকা, কিছু টাকা শোধ করা গেল অ্যাটলিস্ট ইমিডিয়েটলি। তো এইভাবে উপার্জন করে পড়াশোনা করেছি। এবং আমার এমনও মনে আছে যে আমার মায়ের অপারেশনের টাকা, যেটা বাবা কর্জ করে করেছিলেন 87-88 সালে, সেই টাকাটাও আমি ইংল্যান্ডে যাওয়ার পরে অনেক কর্জের টাকা শোধ করবার অংশ হিসাবে শোধ করেছি। আমরা ধরেন যখন 2001-এ ইংল্যান্ডে গিয়ে কলেজে গিয়ে ভর্তি হয়েছি, সেই হলবর্ন কলেজে আপনার অ্যাডমিশন যেদিন হইল, ওই দিনকারই আমার ছবি তুলে আমাকে ডিজিটাল কার্ড করে দিয়েছে। এটা কেন বলছি, যে বাংলাদেশে দেখবেন যে এনআইডির জন্য আবেদন করেছে, 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, এখনও এনআইডি কার্ডটা পায় নাই। তাহলে আপনি একটা স্মার্ট কার্ড দিবেন বলছেন, কিন্তু আপনি কাজটা করছেন অ্যানালজির ওয়েতে, অ্যানালগ দুনিয়ার পদ্ধতিতে আপনি একটা স্মার্ট কার্ড বন্দোবস্ত করছেন। রাস্তা এত প্রশস্ত, ফুটপাত এরকম চওড়া, মানুষ হাঁটতে পারে, খেলার জায়গা আছে, পার্ক আছে, হাসপাতালে গেলে আপনি সার্ভিস পাচ্ছেন। এই প্রশ্নগুলোই হচ্ছে রাজনীতি নিয়ে নতুন করে আমাদেরকে ভাবিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রে রাজনীতিটা আসলে নাই কেন। তখন প্রশ্ন আসছে, আপনার হাতে অপশন কি যদি আপনি দেশটাকে বদলাতে চান? একটা হচ্ছে যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে যারা এই রূপান্তরের রাজনীতিটা করবে, অথবা আপনাকে নতুন একটা উদ্যোগ নিতে হবে। তো আমরা তখন 13, 14, 15 সালের পর থেকে বাংলাদেশ রাষ্ট্র দুনিয়াকে বুঝবার যে চেষ্টাটা করেছি, সেখানে দেখলাম যে এক্সিস্টিং প্ল্যাটফর্মের ভিতরে এই রূপান্তরের রাজনীতিটা দেখতে পাচ্ছি না। তারা খুবই সেই পুরাতন আমলের, বংশীয় দাদার আমলের পঞ্চায়েতি রাজনীতি করে। বলছে ডিজিটাল, কিন্তু রাজনীতিটা করে কিন্তু সে পঞ্চায়েতের রাজনীতি। তার বাপ কত মহান ছিল, নতুন নতুন রাজনৈতিক রূপান্তর কোথায় কোথায় হয়েছে, সেই সমাজকে বোঝা, রূপান্তরের রাজনীতি যারা করেছেন সেই নেতাদের সাথে বসা, কথা বলা, এগুলো করেছি। করে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আসলে একটা দল করব। অতএব 2019 সালে যখন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়, আমরা ওটার সাথে একাত্মতা ঘোষণা করি যে তাদের এই আইডিয়ার সাথে আমাদের একটা চিন্তার মিলের জায়গা আছে। এবং 2020-এর এটার দল ঘোষণা করার শুরু থেকে আমরা ছিলাম। আমি 2019-এ বাংলাদেশে চলে আসছি, এসে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের সাথে কাজ করেছি অ্যাক্টিভলি। তো এই জন্য হচ্ছে যে ইংল্যান্ডে থাকাটা আমাদের চিন্তার একটা বড় জাগরণের জায়গা বলতে হবে আর কি, যে আপনি রেনেসাঁস বলতে পারেন আর কি, যেটা আমাদের একটা চিন্তার রেনেসাঁ ছিল। এই যে আপনি জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল বললেন যে আমরা নতুন প্রচলিত রাজনীতির মধ্যে এইটা দেখি নাই,
তো সেই ক্ষেত্রে দেখা গেল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বা এবি পার্টি যারা এসছে, তারা একটি বিশেষ রাজনৈতিক দল থেকে, যাদের একটি বিশেষ রাজনৈতিক ধারা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে এটা হয়েছে। তো বাট ওই রাজনীতি আর এই রাজনীতির পার্থক্যটা কোথায়, বা কেন এটা ওখান থেকেই কেন আসতে হলো আপনাদেরকে? একটা বিষয় হচ্ছে যে মানে মানে মূল সংখ্যাটা আসলে ওখান থেকে এসছে ব্যাপারটা তা না। গুরুত্বপূর্ণ সমন্বয়ক যারা ছিলেন তাদের অনেকে একটা ইসলামী দল থেকে এসছেন, কিন্তু অধিকাংশ নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে কখনো রাজনীতি করেন নাই, কিন্তু দেশ নিয়ে ভাবেন, এমন জনগোষ্ঠীটা আমরা বেশি পাচ্ছি। আমাদের ব্যাপারে যারা আগ্রহী হচ্ছেন, যারা একটা নতুন প্রজন্মের রাজনীতি দেখেন, যারা পুরাতন রাজনীতির উপরে, পুরাতন নেতৃত্বের উপরে প্রচণ্ড বীতশ্রদ্ধ, তারা দেশটাকে ভিন্নভাবে ভাবতে চাচ্ছেন, সেই রকম জায়গার লোকজন আমরা বেশি দেখতে পাচ্ছি। পার্থক্যের একটা বড় জায়গা হচ্ছে আমরা আমাদের ঘোষণাপত্রে শুরুতে বলেছি ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমরা রাজনীতি করব না, এটা আমাদের সম্মানের জায়গা এবং বিতর্কের ঊর্ধ্বে থাকবে। আর যাদের কথা আপনি রেফার করছেন তারা সম্পূর্ণভাবে একটা ইসলামী রাজনীতি চায়, দেশটাকে একটা খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা বানাতে চায়, শরিয়া আইন মোতাবেক রাষ্ট্র পরিচালিত করতে চায়। অ্যাবসলিউটলি ইন এ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের আকাঙ্ক্ষার সাথে ওই আকাঙ্ক্ষার অ্যাবসলিউটলি কোনো মিল নাই। আমাদের রাজনীতির মোদ্দা কথা হচ্ছে যে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, রাষ্ট্রটাকে কল্যাণ রাষ্ট্র বানানো, যেই রাষ্ট্রটাকে নাগরিক তার অধিকার এবং তার ভোগান্তিকে সহজ করা, তার ভোগান্তিকে কমিয়ে এনে জীবনটাকে আরামদায়ক করা, এইটা হচ্ছে আমার রাজনীতির মোদ্দা কথা, মূল কথা। তবুও মানুষ মনে করেন, বা এই দেশে একটা প্রচারণা আছে যে এবি পার্টি আসলে মানে জামাতের বি টিম বা ওই রাজনৈতিক দলের বি টিম। হয়তো যদি ওই রাজনৈতিক দলটি নিষিদ্ধ হতো, হয়তো এই ফোরামটা বিলংস করতো, যেহেতু এটা হয় নাই কাজে ওই ফাংশনটা আসে নাই। এক্স্যাক্টলি কি এ ধরনের কোনো ঘটনা ছিল? দেখেন, এটা মানে বাস্তবতা না কেন হচ্ছে যে আপনি যদি টোটাল আমাদের বক্তব্য, কর্মসূচি, কোনো বুদ্ধিমান চিন্তক লোক এই কাগজপত্রগুলো মিলায়া দেখে, সে ফান্ডামেন্টালি এটা বুঝতে পারবে যে এটার সাথে ইসলামী ধারার যে রাজনীতি তার কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নাই। এই রাজনীতিটা বরাবরই যে আমরা অনেক পার্থক্যের জায়গা আছে এটা আমরা পরিষ্কার করেছি। দ্বিতীয়ত হচ্ছে যে শুধু জামাতের বি টিম না, আমাদেরকে ডিজিএফআই সরকারের বি টিমও একসময় বলা হয়েছে যে সরকার রাজনীতি করতে হইলে আপনার দল তৈরি করতে হবে, নির্বাচনে দল লাগবে। তো সরকারের যদি দল লাগে, ডিজিএফআই এনএসআই দিয়ে আমাদেরকে দল বানায়, তো আমাদেরকে নিবন্ধন দিল না কেন? আমাদেরকে তো সিট অফার করা হয়েছে, দামি নির্বাচনে টাকা পয়সা অফার করা হয়েছে, আমরা ইলেকশনে যাই নাই। তো তো নিবন্ধন তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আদালতে মামলার রায় আমরা পেয়েছি। তো চিন্তায়, আদর্শে, কর্মসূচিতে, বাস্তবতায় সব কিছুতে এই ঘটনাগুলো মিলছে না। এরপরে হচ্ছে যদি জামাতের বি টিম হইতো, আমরা তো প্ল্যাটফর্ম করেছি 2019-এ, তো 19 থেকে 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত গত 5 বছর তো জামাত শিবির নিষিদ্ধের মতোই ছিল। কই জামাত শিবিরের লক্ষ লক্ষ মানুষ তো এসে জয়েন করে নাই আমাদের সাথে। সো এগুলো নিয়মার আকারে থাকে, আছে অনেকের মধ্যে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা এখন আর আসলে নাই। আচ্ছা, এটা চলে গেছে। ব্যারিস্টার রাজ্জাক আপনাদের যিনি উপদেষ্টা ছিলেন, তিনি সম্প্রতি আপনাদের পার্টির সাথে সংশ্লিষ্টতা সংস্রব ডিসকানেক্ট করেছেন। এটার মানে এটার ঠিক কারণটা কি? মানে উনি খুব অসুস্থ মানুষ, উনি আমাদেরকে যেটা বলেছেন, উনি ক্যান্সারে আক্রান্ত, খুব ম্যাচিউর লেভেলে আছেন এবং টোয়াইস কিওর হওয়ার পরে ওনার আরেকটা ক্যান্সার ধরা পড়েছে আর কি। তো উনি স্বাস্থ্যের অবস্থা ওনার আসলে একদম ভালো না, উনি দায়িত্ব পালন করতে পারছেন না। তো উনি বোধ করেছেন যে একটা দায়িত্বে থাকা কিন্তু দায়িত্ব পালন করতে না পারাটা, এটা উনি আমানতের খেলাফ মনে করছেন। তো সেই জায়গাতে উনি ওনার স্বাস্থ্যগত কারণে উনি দল থেকে রিজাইন করেছেন এবং উনি এখন ট্রিটমেন্ট নিচ্ছেন। উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরাও ওনার জন্য সবাই দোয়া করছি জাতির কাছে, যে ওনার শারীরিক সুস্থতা কামনা করছি যেন সুস্থ হয়ে ওঠেন। আগামী নির্বাচন নিয়ে এবি পার্টির ভাবনা কি? এবি পার্টি কি এককভাবে ইলেকশন করবে, না মানে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধভাবে করবে? একটা বিষয় দেখেন যে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু কোনো জোটে যাই নাই, অনেকগুলো জোট কিন্তু এখানে হয়েছে। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এবং স্বাতন্ত্র্যতা বজায় রেখেই ছিলাম আমাদের মতো করে। অতএব আমাদের নীতিগত পজিশন হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাব না।
তো রাজনীতিতে নির্বাচনের কৌশলের কিছু বাস্তবতা আছে, কারণ দিন শেষে আপনি তো নির্বাচন করে জিতে আসতে চান। তো জিতে আসার অংশ হিসাবে আপনি কোন কৌশলে যাবেন সেটা নির্বাচনী রোডম্যাপ যখন আসবে, নির্বাচনের সময় যখন ঘোষিত হবে, তখন এই আলোচনাগুলো অনেক বেশি ম্যাচিওর হবে। বাংলাদেশে রাজনীতির একটা রূপান্তর দরকার। আমরা বোধ করছি যে দল আকারে না, বরং চিন্তা আকারে যাদের সাথে আমরা সবচেয়ে কাছে থাকব, যে সংস্কার, রূপান্তর, পরিবর্তন, ইস্যুকে অ্যাড্রেস করা, নাগরিক জীবনের সমস্যা সমাধান করা, এই বিষয়গুলোতে যারা একসাথে কাজ করতে চাইবেন অথবা আমাদের চিন্তা এবং প্রস্তাবনার সাথে কাছাকাছি আছেন, এমন প্ল্যাটফর্মের সাথে আমরা কাজ করব। সেটা কোন ফর্মে হবে, কার সাথে হবে, কোন দাবিতে, কোন ইস্যুতে হবে, সেটা আরও বেশি বিন্যস্তভাবে আলোচনা করবার সুযোগ। আগস্ট বিপ্লবের পরে আমরা এরকম আরও কিছু শব্দ পেয়েছি, বন্দোবস্ত, মীমাংসা, পরিসর, এরকম নতুন কিছু শব্দ এসছে। এই আগস্ট বিপ্লব আমাদের রাজনীতিতে, অর্থাৎ সামগ্রিকভাবে সকল রাজনীতিক বা সকল রাজনৈতিক দলের উপরে, বা আমাদের যে সমাজের যে বিভিন্ন পেশাজীবী অংশ, বিভিন্ন ব্যবসায়ী বা অন্যান্য পেশাজীবী অংশ এবং আমলাতন্ত্র রাষ্ট্রের, এগুলোর উপরে কতটুকু প্রভাব ফেলেছে এবং কতটুকু প্রভাব ফেলতে পেরেছে, কতটুকু পরিবর্তন আসতে পেরেছে এখন পর্যন্ত বলে আপনার মনে হয়? দেখেন, মানে সংস্কার পরিবর্তনের বিষয়টা তো মনোজাগতিক। এটাকে মুখ থেকে উচ্চারণ করা আর হচ্ছে মানে চিন্তায়, মনস্তত্ত্বে ধারণ করা, এটা অনেক জটিল একটা প্রক্রিয়া। এবং পরিবর্তনটা পৃথিবীতে কখনোই সহজ না, কারণ সব মানুষই হচ্ছে স্ট্যাটাস কোতে অভ্যস্ত থাকে। যেটা চলমান আছে, এই চলমান বাস্তবতাতেই সবাই অ্যাডজাস্ট করে চলে, সমন্বয় করে চলে। এটা মানুষের একটা চরিত্র আর কি। তো সেখানে সাডেনলি বাংলাদেশে বিশাল সংখ্যক তরুণকে এটা আপ্লুত করেছে এবং মনস্তত্ত্বে একটা পরিবর্তন নিয়ে আসছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও আমাদের কাছে মাথায় রাখতে হবে যে রাষ্ট্র যারা পরিচালনা করেন, এই যে রাষ্ট্রযন্ত্র আকারে যাদেরকে আমরা বলি, আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক, তাদের চরিত্র এবং খাইসলতে কোনো পরিবর্তন আসছে বলে আমি দেখতে পাচ্ছি না এখনো। তাদের আচার ব্যবহারে এখনই সেই জমিদারি স্টাইল, ব্রাহ্মণ ডিসি, ব্রাহ্মণ এসপি, ব্রাহ্মণ সচিব, এই ধরনের আচরণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং এটা খুবই দুঃখজনক। আজকে আপনি হয়তো দেখেছেন যে 764 জন সচিব বিভিন্ন পর্যায়ে, তাদেরকে ভূতপূর্ব বিভিন্ন পদোন্নতি দেওয়া হচ্ছে। পদ আছে এডিশনাল সেক্রেটারির 128 জনের। আপনি 550 লোককে এডিশনাল সেক্রেটারি করলেন, এখন আপনি পদায়ন করবেন কিভাবে? রাষ্ট্র কি বাবার বাড়ির সম্পত্তি, জমিদারি বন্দোবস্ত? তোমারে 5% দিলাম, তোমারে 2% দিলাম, তোমারে 3% দিলাম। তাহলে এই যে 2500 মানুষ অ্যাপয়েন্টেড হইল, কিসের ভিত্তিতে হইল? কোথায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে? কোথায় আবেদন করেছে? এটার জন্য সে যোগ্য ছিল কিনা? আবার 12 জন বিচারপতিকে ডেকে নিয়ে ছুটি দিয়ে দিলেন, ফোর্স ভ্যাকেশন পাঠিয়ে দিলেন। কিসের ভিত্তিতে পাঠাইলেন? কারণ কেউ কেউ দাবি করেছে তারা দুর্নীতিবাজ। রাষ্ট্রকে এইভাবে চলে যে আমি একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় বললাম অমুক দুর্নীতিবাজ, অথবা তাকে বাড়ি পাঠায় দাও। তাহলে রাষ্ট্রের যে আমরা রূপান্তর চাচ্ছি, আমরা যে বন্দোবস্ত চাচ্ছি, এই বন্দোবস্তের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে চাচ্ছিলাম বারবার, আমরা পিলখানা গণহত্যার বিচার চাচ্ছি বারবার, যে ওখানে কি হয়েছে? আমার 57 জন কর্মকর্তাকে যে শহীদ করা হয়েছে, আমার 20,000 বিডিআর জওয়ানকে যে আপনি নিরপরাধভাবে জেলে ঢুকায় রাখলেন, 2টা ফোর্সকে ধ্বংস করে দিয়েছেন, কে দায়ী? তার কষ্টের গল্পটা তো আমার শুনতে হবে। আপনি হেফাজতের যে সমাবেশ ছিল 2013-তে, আপনি গণহত্যা চালাইলেন, আমরা গণতদন্তের জন্য বারবার দাবি করেছি, কোনো খোঁজ খবর নাই। এরপরে যে কমিশনগুলো করে দিচ্ছে, কোনো কমিশন খুব ভালো ফাংশন করছে না, কারণ কমিশনগুলোতে এই যে রিটায়ার্ড মুরব্বী ভালো মানুষ কিন্তু আকামা লোক দিচ্ছে প্রচুর। দুদকে দেখেন, নির্বাচন কমিশনে দেখেন, বিভিন্ন জায়গায় লোক দেখছি অ্যাপয়েন্টমেন্ট করতেছে, যাচ্ছে তাই, দলীয় অ্যাপয়েন্টমেন্ট, আমার পছন্দের ভাই ব্রাদার, আমার দল, আমার অমুক সময়ের পরিচিত ছিল, এরপরে অনেকের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আসতেছে। তাহলে আপনি যে রাষ্ট্রের যে আমরা নতুন সংস্কার চাচ্ছি, ইস্তিমরের কথা আরেকটু বলি। দেখেন, এই যে ভদ্রলোক গতকালকে এসছে, উনি নোবেল পুরস্কার পেয়েছে কেন? উনি নোবেল পুরস্কার পেয়েছে কারণ হচ্ছে এই ইন্দোনেশিয়া একটা মুসলিম মেজরিটি রাষ্ট্র, এখান থেকে আন্দোলন সংগ্রাম করে পশ্চিমাদের টাকায় একটা খ্রিস্টান রাষ্ট্র সাকসেসফুলি প্রতিষ্ঠা করাতে তিনি ভূমিকা রাখতে পেরেছেন। এই জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
এখন ওনাকে এত ঘটা করে বাংলাদেশে রিসিভ করার কি দরকার? একটা গরিব দেশ, তার সাথে আমার অর্থনৈতিক সম্পর্কের কোনো গুরুত্ব নাই। আপনার পার্সোনাল বন্ধুত্ব, আপনি একদিন বাসায় গিয়ে তার বাসায় গিয়ে খায় আসেন, ওনাকে ব্যক্তিগতভাবে আপনার বাসায় দাওয়াত দেন, চট্টগ্রামে আপনার বাসায় নিয়ে খাওয়ান, কোনো সমস্যা নাই তো। আপনাকে তো আমরা দয়া করে দায়িত্ব দিছি দেশের জন্য কাজ করার জন্য। আপনার ব্যক্তিগত সম্পর্ক যেটা রাষ্ট্রের দরকার নাই, সেটা দিয়ে তো আমার কাছে কোনো কিছু যায় আসে না। তাহলে তাকে ঘটা করে কেন রিসিভ করছেন? আপনাকে কি বুদ্ধি দিবে সে? সে তো অলরেডি বলছে বাংলাদেশের টাকা ওখানে ইনভেস্ট করার জন্য। মানে সে কি পরিমাণ গরিব দেশ? আমাদের দেশের অর্থনীতির অবস্থা হাসিনা খাইয়া দেয়া গেছে, আমরা কিভাবে ওখানে ইনভেস্ট করতে যাব? আমার টাকা কই? আমার তো বেতন দেওয়ার টাকা নাই কর্মকর্তা কর্মচারীদের। তাহলে এই যে রাষ্ট্র, ব্যক্তি, দল, পরিবার এবং সরকার, এই যে প্রত্যেকটা জায়গার যে সম্পর্কের একটা সীমা আছে, এই সীমার জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না। আত্মীয়তা, বিশ্ববিদ্যালয়, অঞ্চল, কে কোন কোম্পানিতে একসাথে কাজ করছে, এই নেপোটিজমগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে নতুন রাষ্ট্র চাচ্ছি এবং যে নতুন বন্দোবস্ত চাচ্ছি, যেটাই সরকারের কাছ থেকে আমাদের পুরো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আছে, সেইটা প্রতিফলন এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না। এবং এর পিছনে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা যেমন আছে, তারাও শুধু নির্বাচন চাই নির্বাচন চাই, কিন্তু প্রত্যেক দিনের সরকারের সংকট এবং বিকল্পটা হাজির করবার কোনো আলাপ তারা তুলছেন না, শুধু নির্বাচন চাই, অ্যাজ ইফ নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তবে তা তো না। নির্বাচিত সরকার তো এর আগে আমরা দেখেছি। এর মানে এটাও না যে আপনি নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকবেন, তাও না। তাহলে হচ্ছে যে রাষ্ট্রেও আপনি সংস্কার চাইবেন, নির্বাচন চাইবেন, কিন্তু আপনার বর্তমান বিষয়গুলো নিয়েও তো কথা বলতে হবে। আর একটা বিষয় দেখেন যে টোটাল আমলাতন্ত্র কিভাবে বাংলাদেশ রাষ্ট্রকে খেয়ে ফেলেছে। এই রাষ্ট্রের সংকট এবং ফেইলিয়রের দুইটা উপাদান যদি ধরেন কারা দায়ী, তার ভিতরে বড় একটা অংশ হচ্ছে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, করাপ্ট পলিটিশিয়ান। দ্বিতীয় আরেকটা হলো আপনার আমলারা, সিভিল এবং মিলিটারি সবাই, সামরিক এবং বেসামরিক আমলারা। রাজনীতিবিদদের কিন্তু মামলা খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফাঁসি হয়। আমলাদের দেখেন দুর্নীতির বিচারটা পর্যন্ত করা যায় না, এত কমপ্লিকেটেড করে রাখছে। সে চুরি করবে, গ্রেফতার করা যাবে না, কারণ গ্রেফতার করতে আবার অনুমতি নিতে হবে তার বসের। তো চোর আর এক চোর, বড় চোরের কাছ থেকে বিচারের অনুমতি নিলে, আবেদন করলে সেটাকে অনুমতি মিলবে? এটা সম্ভব? এই পুরো মোদ্দা কথা হচ্ছে যে আমার রাষ্ট্রটা যে বদলানোর কথা, এই পুরাতন অ্যানালগ জমানার আমলাতন্ত্র দিয়ে এটা হবে না। এটা একটা ড্রাস্টিক ওভারহলিং দরকার। একটা হইতে পারে যে আপনি 10% রেখে বাকি 90% আউটরাইট বিদায় করে দেবেন, বিদায় করে নতুন রিক্রুটমেন্ট হইতে হবে, যারা গণ অভ্যুত্থানকে ধারণ করে এইরকম স্পিরিটের কর্পোরেট লোক আপনি নেবেন। কিন্তু আপনি যে গণ অভ্যুত্থানের কথা বলছেন, সেই গণ অভ্যুত্থানেও আপনার নিজের কথা থেকে আমি যদি বলি যে এই যে গণ অভ্যুত্থান যারা ধারণ করেছে, তারাও যখন বলে যে লাশ তোলার দরকার নেই, আগে তোলা হয় নাই, কাজে এখন তুলে কেন বিচার করতে হবে, তাহলে তো তারাও এই আপনার যেই মানে স্পিরিটের কথা বলছি, তার মানে তো তারাও সেটা ধারণ করছে না। এটা হলো বোঝার বিষয় হচ্ছে সে নিজে বুঝে বলেছে না আমলারা তাকে বুঝিয়েছে যে লাশ না তুলেও ন্যায্য বিচার করা সম্ভব। এটা বোঝার দরকার আছে। যারা সাংবাদিকরা আছেন তাকে জিজ্ঞেস করা দরকার যে ছাত্রনেতা এটা বলেছেন, যে আসলে সে কেন বলেছেন, সেটা বুঝায় কি বোঝানোর চেষ্টা করছেন। সে বিচার প্রক্রিয়াটাকে স্বচ্ছ করবার জন্য আন্তরিক কিনা, অথবা সে মিসগাইডেড হয়েছেন কিনা, এই জিনিসটা আমাদের বোঝার বিষয় আছে। বাট বড় দাগে, মোটা দাগে মনে হয়েছে যে আমলারা ব্যাপকভাবে এই সরকারকে অসহযোগিতা করছে এবং এই সরকার ব্যর্থ হোক এটা চাচ্ছে। কারণ এই আমলাদের 80% ধরেন ন্যূনতম, তারা গত 16 বছরের বেনিফিশিয়ারি। তাদের লুটপাট, চুরি, চামারি, পদ, রাতের নির্বাচন, গাড়ি বাড়ি, প্লট ফ্ল্যাটের সুযোগ সুবিধা রাষ্ট্র তো আপনাদের বিক্রি করে দিয়েছে। তাহলে এই যে নতুন বন্দোবস্ত আমরা বারবার বলছি, সেটা কিভাবে হবে? সেটা প্রসেস ফলো করতে হবে। আমরা যেহেতু ইউরোপে থেকে আসছি, আমরা দেখেছি বারবার যে আপনার ওরাও তেল গ্যাসে পোড়া গাড়ি থেকে বের হয়ে আসতে যাচ্ছে, এবং ইউরোপের বিভিন্ন দেশ প্ল্যান করেছে 2035 সালে। আমরা যদি এভাবে বলি এই যে মানে সরকার রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা বলছে, বাট আপনি যেটা বলছেন যে সরকার নিজেই সংস্কার করছে না, মানে সরকার নিজেই সংস্কারের পথে হাঁটছে না। দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত কোনো কিছু, মৌলিক কোনো সংস্কার দেখতে পাচ্ছি না তো ভিজিবল। মানে সরকারের আচরণের ভিতরে কোনো সংস্কার দেখতে পাচ্ছেন না, বা তারা কতটুকু পরিবর্তন হয়েছে নিজেরা। আন্তরিকতায় কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওভারঅল যে তাদের প্রশাসন থেকে কোনো সাহায্য তারা পাচ্ছে না। প্রশাসনের উপর যে নিয়ন্ত্রণ তাদের দরকার, যে বোল্ড স্টেপ দরকার ছিল, এটা তারা এখনো পাচ্ছে না প্রশাসন থেকে। যে কারণে হচ্ছে যে পুরাতন আমলারা
এই বাটপারি চিন্তা, বাটপারি আইডিয়া, বাটপারি বুদ্ধি দিয়ে এদের কান কান পড়া দিচ্ছে। এবং প্রত্যেকটা কাজ দেখবেন কেমন যেন মানে মানে স্টাক হয়ে গেছে, নড়তেছে না গাড়ির চাকাটা, এরকম অবস্থায় তারা আসছে। তো এর সাথে যোগ হয়েছে স্যাবোটাজ, আওয়ামী লীগ এবং ভারতের যে যৌথ স্যাবোটাজ চলছে একের পর এক, যেটাকে তাদেরকে ফায়ার ফাইট করতে হচ্ছে। কিন্তু এর বাইরেও তো আপনাকে দেশটা চালাইতে হবে। তো এখানে স্যাবোটাজ হবে, এখানে আওয়ামী লীগ শয়তানি করার চেষ্টা করবে, ভারত ডিস্টার্ব করার চেষ্টা করবে, সে ইসকন হয়ে ফিরে আসবে, মাইনরিটি প্রসিকিউশন আকারে সে ফিরে আসবে, বিভিন্ন লেভেলে আসবে, আপনাকে ডিস্টার্ব করবে। কিন্তু আপনার এটাই তো রাষ্ট্র, এটাকে ম্যানেজ করেই আপনাকে সামনে এগোতে হবে। পারছেন না এই কারণগুলোতে। আপনি কি মনে করছেন যে পিলখানার ইস্যুটা নিয়ে সেই ধরনের একটা প্রক্রিয়া চলছে, হ্যাঁ, যেটা বটেই আমরা আছে, দেখতে পাচ্ছি না? বটেই আছে। পিলখানা গণহত্যার বিচার তো সেনাবাহিনীর অনেক কর্মকর্তাই চায় না, কারণ সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপে তো সব আওয়ামী জেনারেলরা বসে আছে, কর্নেল থেকে অ্যাবভ। এই পুরো ফ্যাসিবাদের দালাল দোসর যারা আছে, যারা 2018 রাতের নির্বাচন করে দিয়েছে, পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তারা মিলেই তো 2018 নির্বাচন করছে। এই নির্বাচন করে দিয়ে তারা বাড়ি পাইছে, গাড়ি পাইছে, প্লট পাইছে, ফ্ল্যাট পাইছে, 35 লাখ 40 লাখ টাকা ক্যাশ পাইছে এক একজনের অ্যাকাউন্টে। এগুলো তো আমরা জানি। তাহলে সেই অফিসারগুলোকে ডিসমিস করছেন না কেন, বের করে দিচ্ছেন না কেন? মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত র্যাবের খুন খারাপের সাথে জড়িত কয়েক শত অফিসার আছে, বের করে দিচ্ছেন না কেন, বিচার করছেন না কেন? আবার হাজার হাজার বিএনপি বলে, জামাত বলে, হিজবুত তাহরির বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো মানুষদেরকে, হাজার হাজার অফিসারকে আপনি ডিসমিস করে দিয়েছেন, পিএনজি করে দিয়েছেন, আপনি মেডিকেল ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করছেন, তাকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না। এটা কেন করছেন? হাজার হাজার সিপাহীদেরকে, জওয়ানদেরকে আপনি বঞ্চিত করেছেন। তাহলে এখানে অনেক ধরনের জুলুম একসাথে পাকায় গেছে, এবং এটা বিচার হইলেই, তদন্ত কমিশন হইলেই এগুলো লাইমলাইটে আসবে, সারফেসে আসবে। এটা আবার তারা চায় না। ওইটা আসলে ভারতের রাজনীতি, দিল্লির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আরও বিপদে পড়বে। এবং এই যে দেখেন কয়দিন আগে যে ভারতের সচিব এসে গেছে, পররাষ্ট্র সচিব এসে সেনাপ্রধানের সাথে 1.5 ঘন্টা গোপন বৈঠক করেছে। আমি আইএসপিআর কোনো স্টেটমেন্ট দেখলাম না। আপনি সেনাপ্রধান হিসাবে প্রথমত হচ্ছে এই প্রোটোকলে মিটিং করতে পারেন কিনা, এটা সত্য, যদি সত্য হয়ে থাকে। কোনো সেনাপ্রধান অন্য দেশের পররাষ্ট্র সচিবের সাথে মিটিং করতে পারে কিনা, তার প্রোটোকল এটা পড়ে কিনা? বা পড়ে না তো, এটা আমার বুদ্ধিতে পড়ে না। আপনি অন্য দেশের ডিফেন্স মিনিস্টারের সাথে মিটিং করতে পারেন, ডিফেন্সের সচিবের সাথে মিটিং করতে পারেন, পররাষ্ট্র সচিবের সাথে তো মিটিং হয় না। প্লাস রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানে কিনা, তার প্রোটোকল ছিল কিনা এখানে ফরেন মিনিস্ট্রির যে এখানে মিটিং হবে। আইএসপিআর স্টেটমেন্ট কোথায়? তাহলে রাষ্ট্র তো স্বচ্ছ হইল কোথায়? রাষ্ট্র তো এখনো গোপনে মোবিলাইজ করতেছে। তাহলে আমার দেশ আপনি কি এখনো বিক্রি করা অব্যাহত রাখছেন কিনা?